মান অভিমান ভুলে কথার দোকানে যাওয়ার সিদ্ধান্ত নিল কর্তা দাদু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা খুব খুশি হয়ে যাচ্ছে, কারণ তার বিজনেস প্রায় শুরু হয়ে গেছে। এর মধ্যেই কয়েকজন মেয়েকে নিয়োগ করা হবে বলে ঠিক করেছিল কথা। তার মধ্যেই চলে এসেছে মান্ডবী। মান্ডবীর ছদ্মবেশ নিয়েছে গোলাপের। আর তখনই চিত্রা বলে, আরে মান্ডবী, তোমাকে তো চেনাই যাচ্ছে না। মান্ডবী তখন বলে, চিত্রা আন্টি তুমি একটু আস্তে কথা বলো, যদি একবার গোবরদেবী জানতে পেরে যায় তাহলে আমাকে নেওয়া তো দূরের কথা, আমাকেও ছাড়বে না। তাই বলছি যা বলার আস্তে বলবে। আচ্ছা আমাকে চেনা যাচ্ছে না তো? চিত্রা তখন বলে, কি যে বলো না তুমি, আমি তোমাকে চিনতে পারিনি আর চিনবে নাকি কথা? চিন্তা করো না, একদম ঠিক ছদ্মবেশটাই নিয়েছো, কেউই আর তোমাকে চিনতে পারবে না। এবারেই তো হবে আসল খেলা। তখনই মান্ডবী বলে, গোবর দেবী আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমার কাছ থেকে এক এক করে সব কিছু কেড়ে নিয়েছে, আমিও আর ওকে ভালো থাকতে দেব না। চিত্রা বলে, যা করবে বুঝে শুনে, এমন কিছু আবেগের বশত করে বসো না যেটাতে তুমি প্রবলেমে পড়ো, কথাটা ভালো করে মাথায় রেখো। এর মধ্যেই ছোটকা সবাইকে ডাকাডাকি শুরু করে যাদেরকে নিয়োগ করা হবে। তখনই কথা বলে, ছোটকা এনাদেরই আসার কথা ছিল তাই না? ছোটকা তখন বলে, হ্যাঁ কথা, এবারে বাদবাকি কথাটা তুমি বলে নাও। তখনই কথা বলে, আচ্ছা তোমরা এখানে কেন কাজ করতে এসেছো? তখন এক একজন এক এক রকমের কথা বলে। কেউ বলে আমার ভালো লাগে এই কাজগুলো করতে। তখন মান্ডবী বলে, আসলে আমার মা খুব অসুস্থ, তাই আমাকে রোজগার করতে হবে, রোজগার করার জন্যই আমি এখানে এসেছি। এরপর এই কথা মনে মনে ভাবে, সত্যিই তো ওর টাকাটা তো খুবই জরুরি, তাই ওকে রেখে দেওয়াটাই ভালো হবে। তখনই অর্ণা, প্রি এরা বলতে থাকে, শোনো কথা, এখনও সময় আছে, হ্যাঁ ভালো করে দেখে বুঝে শুনে তারপরেই কাজে রাখো। তখনই কথা ভাবে যে এনার তো সত্যি টাকার দরকার, আমি যদি এনাকে ফিরিয়ে দিই তাহলে হয়তো ওনার মায়ের জন্য খারাপ হবে না, উনি বরং কাজ করুক। এরপরেই ছোটকা বলে, প্রি, অর্ণা তোরা কথাকে ভুল বুঝিস না, কথার মন তো সবার জন্যই কাঁদে, তাই ওর মা অসুস্থ শুনে কথা নিশ্চয়ই ওকে কাজে রাখবে। আর ঠিক সেটাই হয়েছে। মান্ডবী মনে মনে ভাবে, আমি জানতাম কথা আমাকে চিনতে পর্যন্ত পারবে না, আর এই কথাটা বললেই ও আমাকে কাজে রেখে দেবে। তার মধ্যেই জুনিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে আক্কি। আক্কি জুনির মন বুঝতে পেরে যায় আর বলে, আমি জানি তোমার মনটা খারাপ, কি হয়েছে? আমি তো বলেইছিলাম শুরুর দিকে স্টুডেন্টরা এরকম অসভ্যতামি একটু করেই থাকে, যত সময় যাবে তত ওরা থিতু হবে আর দেখবে ওরা পড়াশোনাটা ঠিকভাবে করবে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। কিন্তু জুনি যা দেখেছে তারপরে জুনির মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক। আর মনে মনে ভাবে, জানি না এই যুদ্ধটা কবে কমবে, তবে এই যুদ্ধ যখন একবার শুরু হয়েছে তবে এই যুদ্ধ কন্টিনিউ চলবে। তার মধ্যেই আক্কি আর জুনি বাড়িতে চলে এসেছে, কিন্তু আক্কির পেছন পেছন সেই স্টুডেন্টটা চলে এসেছে যে আক্কিকে ভালোবাসে। এরপরেই বলে, স্যার আপনার জন্য আপনার স্পেশাল চা আমি এনেছি, নিন ধরুন। এরপরেই আক্কি বলে, তুই এটা দিতে দৌড়ে এসেছিস, পারিসও বটে। আক্কি তো চাটা ভালো মনে নিয়ে নেয়, কিন্তু জুনির এটা মোটেও ভালো লাগে না। জুনি বুঝতে পারে এই মেয়েটা অঙ্কিত বাবুর গায়ে বড্ড বেশি পড়ে। এরপরেই জুনি তো চলে যায়। তখনই সেই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, অঙ্কিত স্যারের পাশে শুধুমাত্র আমাকেই মানায়, অন্য কাউকে নয়। ঠিক তখন চিত্রা বলে, কি ব্যাপার, তুমি কে, এই বাড়িতে এসেছো? তখন সেই মেয়েটা বলে, আমি হলাম অঙ্কিত স্যারের স্টুডেন্ট, স্যারকে খুব মিস করছিলাম তো, আর স্যারকে একটা উপহারও দেওয়ার ছিল তাই এলাম। আসলে আমি স্যারকে খুব পছন্দ করি। তখন চিত্রা বলে, তুমি জানো না তোমার অঙ্কিত স্যার বিবাহিত, তার পছন্দের মেয়েকেই বিয়ে করেছে। এরপর সেই মেয়েটা বলে, তো কি হয়েছে, আমি তো স্যারকে লাইক করি, এটাই আমার কাছে অনেক বেশি কিছু, এই বলেই চলে যায়। তখনই চিত্রা মনে মনে ভাবে, এই মেয়েটাকেই তো আমার দরকার ছিল এতদিন, এইবারেই হবে আসল খেলা। তার মধ্যেই জুনি কথা বলতে থাকে কথার সাথে। কথা বলে, আচ্ছা কি হয়েছে বলতো তোর, তখন থেকে দেখছি তোর মনটা খারাপ। আক্কি বলে, আসলে কিছু কিছু ঘটনা ঘটে আমাদের সাথেও। এরপর পুরো ব্যাপারটা যখন খুলে বলে, কথা বলে, আমি জানি তুই ঠিকই এই জায়গায় মানিয়ে নিতে পারবি, একদম এসব নিয়ে ভাবিস না।
জীবনে অনেক স্ট্রাগলই তো থাকে, তারপরেই মানুষ সাফল্যের মুখ দেখে। দেখবি তোর জীবনেও এরকমটাই হবে। আর তাছাড়া তুই তো নিজের পছন্দ মতন কাজই করছিস, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। এরপরে মান্ডবীকে দায়িত্ব দেওয়া হয় ক্যান্ডিগুলো ঠিক করে রাখার। আর তখনই ক্যান্ডি ঠিক করতে গিয়ে কিছু ক্যান্ডি প্রথমে নিজেই খেয়ে নেয় মান্ডবী, আর বলে চবনব্রাশ দিয়ে যে এত সুন্দর ক্যান্ডি বানানো যায় এটা গোবর দেবীর পক্ষেই সম্ভব। কি দারুণ লাগছে খেতে। এক একটা করে খেতে খেতে প্রায় 60 পিস খাওয়া হয়ে গেছে। আর তারপরে মান্ডবী ভাবে সর্বনাশ, এবারে পেটটা কেমন যেন কামড়াচ্ছে। এই বলেই আবার বাথরুমে দৌড়াচ্ছিল। তখনই কথা বলে 500 পিস ক্যান্ডি হয়েছে, কিন্তু গুনে দেখা যায় 440 পিস মতো হয়েছে, বাকি 60 পিসের আর কোনো খবর নেই। এরপরই নূপুর বলে কিন্তু এটা কি করে সম্ভব? আমাদের যতদূর মনে হয় যে এখানে তো 500 পিসেরই কাঠি রাখা ছিল। তখনই ছোটকা বলে কি হবে তাহলে, বাদবাকিগুলো কোথায় গেল? এর মধ্যে অগ্নি বলে সেটাই তো কথা। তখনই ম্যান্ডি এসে গেছে। কথা বলে এই তুমি ঠিক করে বলো, চবনব্রাশগুলো তুমি খেয়েছো, না হলে গেল কোথায়? আর কাঠিগুলোই বা কোথায় গেল? মান্ডবী বলে না না আমি খাইনি। এরপর বারবার করে বাথরুমে যায় আর আসে। কথা বুঝতে পারে ওই খেয়েছে, কারণ এগুলো বেশি খেলেই পেট কামড়াবে, আর ঠিক সেটাই হয়েছে। তারপরে মান্ডবীর ওড়নার মধ্যে অনেকগুলো ক্যান্ডির কাঠি ছিল, যেগুলো পড়তেই তখনই কথা বুঝতে পেরে যায় যে এটাই হলো এই মেয়েটার আসল রূপ। তখনই অগ্নি বলে ক্যান্ডিগুলো খেয়ে নিলে? তারপরে আবার 1 পিস 2 পিস নয় 60 পিস। আচ্ছা তুমি কি মানুষ না অন্য কিছু? এরপরেই মান্ডবী বলে আসলে ক্যান্ডিগুলো খেতে এত ভালো ছিল যে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, আমার খুবই ভালো লেগেছে খেতে। তখনই কথা বলে আর কি করা যাবে, এই রকম করলে তোমাকে কিন্তু কাজে রাখা যাবে না। দূর থেকে চিত্রা সবটা দেখতে পায় আর বলে এই মেয়েটাকে দিয়ে যদি কখনো কোনো কাজ হয়েছে তাহলেই হয়েছে, একে দিয়ে আর কখনো কোনো কাজ হবে না। এরপর অগ্নি তখন কথাকে বলে কথা কাল তোর জন্য একটা বড় সড়ো সারপ্রাইজ আছে। তখনই কথা বলে কি সারপ্রাইজ পাচক মশাই? কিন্তু কথাকে কোনো সারপ্রাইজের বিষয়ে জানাতেই চায় না অগ্নি। এরপরে কথা বলে বলবেন না? অগ্নি তখন বলে বলবো পরে, কিন্তু এখন না। এরপর জিজ্ঞেস করে কর্তা দাদুর বিষয়টা ভাবলেন কিছু? অগ্নি তখন বলে ওটা আমার ডিপার্টমেন্ট না, ওটা তোর ডিপার্টমেন্ট। এরপরে কর্তা দাদুর কাছে গিয়ে কথা রিকোয়েস্ট করে কালকে কথা হার্বাল ওপেনিং হবে, আপনার পদধূলি যদি না পড়ে তাহলে ওই দোকান আমি কিছুতেই ওপেন করতে পারবো না কর্তা দাদু। কিন্তু কর্তা দাদু বলে না কথা মা, তুমি এসবের মধ্যে আমাকে আর ডেকো না, আমার একদমই ভালো লাগছে না। কিন্তু কর্তা দাদুকে কথা দেয় যে কোম্পানিটা কর্তা দাদু নিজে খুলেছে সেই কোম্পানিটাও দেখবে পাচক মশাই, আর পাচক মশাই নিজের কোম্পানিকেও দেখবে, খুব ভালোভাবে বুকে আগলে রাখবে কর্তা দাদুর কোম্পানিকে। আর এটা শোনার পরে কর্তা দাদু রাজি হয়ে যায় কথার দোকানে যেতে।